70 দশকের শেষ দিকেও এদেশে গ্রামাঞ্চলে পোল্ট্রি ছিল একটি গৃহস্থলীয় পোষ্য প্রাণী। গ্রামের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে কৃষি পোল্ট্রি শিল্পটা কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে যুগ পাল্টেছে এবং 80 দশকের শুরু থেকে পোল্ট্রি শিল্পের ব্যাপক বিস্তার লাভ করেছে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আর আজকে আমরা চলে এসেছি মাদারীপুর জেলার শিবপুর উপজেলায়। এই এলাকায় অনেকেই কিন্তু পারিবারিক খামার গড়ে তুলেছেন, অর্থাৎ পোল্ট্রি শিল্পের একটা বেশ বিকাশ কিন্তু এখানে দেখা যায়। অনেকেই অনেক ধরনের মুরগি চাষ করছেন, তবে ফার্মি এবং টাইগার জাতীয় মুরগি অন্যতম। জানবো এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য, তবে তার আগে চলুন জেনে আসি এই খামারিদের সংক্ষিপ্ত পরিচিতি। ছাগল শুরু করেছিলাম মূলত 5টা ছাগল দিয়ে, আর প্রতি বছরই সেল করি। এখন আছে 16-17টার মতো আছে। পার্থক্য দেশি মুরগির চাইতে ফার্মি মুরগি মূলত ডিম অনেক বেশি দেয়। এইভাবে যে অনেক প্রফিট তা না, তবে আমাদের এই অঞ্চলে ডিমের চাহিদা আছে অনেক। এখানে খাদ্যটা সবসময় পাওয়া যায় না, দূর থেকে আনতে হয়, পরিবহন করার কস্টিং বেশি পড়ে যায়। বিভিন্ন মার্কেট থেকে লোকজন এসে আমাদের বাড়ি থেকেই মুরগি নিয়ে যায়, ডিম নিয়ে যায়। এগুলি নিয়ে বিক্রি নিয়ে অতটা সমস্যা হয় না আমাদের। এভারেজে মাসে আমাদের 30 থেকে 40 হাজার টাকার মতো থাকে আর আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছেন? জি ভালো আছি। আপনার নামটা শুনবো? আমার নাম সাব্বির রাহেন। তাহলে সাব্বির ভাই, জি, আপনাদের শিবচর উপজেলাতে অনেকেই এই টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন পারিবারিকভাবেই। জি জি। আপনার এই খামারটি কেমন যাচ্ছে? জি আপু, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। প্রথমে শুরু করেছিলেন করছিলাম আমি 7টা মুরগি দিয়ে, এরপর আস্তে আস্তে আমি মুরগি বাড়াই, পরে আস্তে আস্তে আমার এখন আলহামদুলিল্লাহ 130 পিস ছিল মুরগি। এখন কিছু মুরগি আমরা মাংস হিসাবে বিক্রি করে দিচ্ছি, আর এখন কিছু আছে মুরগি আমরা যে ডিম জন্য রেখে দিচ্ছি, যা আগামী ডিম উৎপাদন করবে। আর এখন আবার কিছু মুরগি আছে ডিম অলরেডি পারতাছে। এই আছে আলহামদুলিল্লাহ, খাবার দাবার খুব ভালোভাবে করতেছি। আচ্ছা, তো আপনি কি প্রথমে শুধু পারিবারিকভাবেই খামার করার চিন্তা করে শুরু করেছিলেন? শুরুতে পারিবারিকভাবে চেষ্টা করে মানে ওইভাবেই শুরু করেছিলাম, কিন্তু এখন বাণিজ্যিক পর্যায়ে নেওয়াটা চিন্তা ভাবনা আছে। এই জন্য আমি আস্তে আস্তে খামারটা বড় করার চিন্তা ভাবনা করতেছি। আপনার কি মনে হচ্ছে যে পারিবারিকভাবে টাইগার মুরগি পালন কতটুকু সাফল্যজনক? না, এটা আশা করি অনেকটা ভালো। অন্য সব মুরগির থেকে এই মুরগির রোগ বলা এটা খুবই কম, আর তাছাড়া মাংস ডিম দুইটাই খুব ভালো উৎপাদন দেয় মুরগিটা। এটা পারলে অনেকটা লাভবান হওয়া সম্ভব। অনেকে তো এখন পোল্ট্রি খামার শুরু করেছেন, তো পোল্ট্রির মধ্যে আপনি টাইগার মুরগিটাকে কেন বেছে নিলেন? টাইগার মুরগিটা হয়েছে আমার খুব ভালো লাগে, আমার শখের বিষয় এটা করা হয়েছে, কারণ এটা মানে সাইজটা এতটা বড় আসে, একটা মুরগি ওইটা আসে 7 কেজি 8 কেজি পর্যন্ত। এই জন্য আমার খুব ভালো লাগে মুরগিটা। আর মুরগি আমার শখ থেকে এটা আমার পালার উদ্যোগ নিয়েছি, তাই এই টাইগার মুরগিটা আমার খুব ভালো লাগছে। আর তাছাড়া টাইগার মুরগিটা অন্য সব মুরগি থেকে রোগ বালাই কম হয়, যার কারণে এটা পালতে সুবিধা। আবার এটা খাবার খরচ অন্য সব মুরগির থেকে একটু কম লাগে, দ্রুত এটা বড় হয়। এই জন্য আমার অন্য সব মুরগির থেকে এটাই আমার ভালো লাগছে, এই জন্য এটাই। আপনি তো বললেন যে টাইগার মুরগির ক্ষেত্রে খাবার কম, মানে ওরা কম খাবার খায় বা কম খাবার লাগে, তো ওদের সাথে খাবার ব্যবস্থাপনাটা কিরকম? এবং আরো একটা বিষয়, যেটা যেহেতু আপনি পারিবারিকভাবেই খামার করেছেন, বড় পরিসরে যদিও করেননি, তো ভ্যাকসিনের যে ব্যাপারটা, মানে ওদের কি রোগবালাই হয় বা রোগবালাই কেমন হয় ওদের, কম না বেশি? মুরগির তো রোগবালাই কম বেশি আছে, এদের রোগবালাই আছে। যেমন আপনার ঠান্ডা সমস্যাটা বেশি, তার জন্য আমরা ঠান্ডা আছে, যেমন আমরা রানীক্ষেত আছে, এরপর মারেক্স আছে, এছাড়া অনেক কয়েকটা ভ্যাকসিন আছে আমাদের দেওয়া লাগে। যেমন প্রথমে আমরা রানীক্ষেতটা দিয়ে থাকি, যেমন আপনার 4 থেকে 5 দিন বয়সে রানীক্ষেত দেওয়া লাগে। এরপর আমাদের দেখা যায় 11 দিন একটা গাম্বুরা দেওয়া লাগে। তাছাড়া এরপর আমরা 21 দিনের দিন আমাদের দেখা যায় এটার জন্য একটা আমার রানীক্ষেত বুস্টার ডোজ দেওয়া লাগে। আবার 17 দিন আমাদের একটা আবার গাম্বুরা বুস্টার ডোজ দেওয়া লাগে। এই মোট 4-5টা 5-6টা আমাদের ভ্যাকসিন দিলে আর এরকম আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগে না। তাছাড়া আর কোনো মুরগি এমনি কোনো রোগ বলাই তেমন একটা হয় না। কিছু ঠান্ডাটা হয় মাঝে মধ্যে, তার জন্য আমরা যেমন কিছু ঠান্ডা মেডিসিন আছে ওগুলো ব্যবহার করি। আর খাবার ব্যবস্থাপনা? আচ্ছা, খাবার ব্যবস্থাপনা আমরা সাধারণত এটাকে আমরা যে সোনালী মুরগির যে ফিডটা আছে ওই ফিডটাই ব্যবহার করি, পোলট্রির যে ফিডগুলো ওই ফিডটাই ব্যবহার করি। তার পাশাপাশি আমরা যেমন আপনার সবুজ শাকসবজি, যেমন আপনার পালং শাক, কলমি শাক, এগুলো খাওয়াই। এগুলো খাওয়ালে যেমন আপনার ওই খাবারটা একটু কম লাগে, তার পাশাপাশি ওই খাবারের ঘাটতিটা একটু কম যায়। আচ্ছা, এবং আমি এটা বেশ কয়েক জায়গায় শুনেছি যে টাইগার মুরগি পালনে বেশ ঝুঁকি আছে। আপনি যেহেতু পারিবারিকভাবে এই শুরু করেছেন, তো আপনার কি মনে হচ্ছে যে আসলে কি টাইগার মুরগি পালনে কোনো ঝুঁকি আছে কিনা?
আচ্ছা, নতুন অবস্থায় যদি না বুঝে শুনে করে তাহলে তো সবকিছু ঝুঁকি থাকে। এটা যদি আগে থেকে স্বল্প পরিসরে যুবউন্নয়ন থেকে ট্রেনিং নিয়ে করা হয় তাহলে সেক্ষেত্রে ঝুঁকিটা কম থাকে। সেক্ষেত্রে আমরা যুবউন্নয়ন থেকে এটা প্রশিক্ষণ নিয়েছিলাম ছোট পরিসরে, সেই ক্ষেত্রে আমার আশা করি ওই দিক থেকে অনেক কিছু শিখছি। আর সেই জন্য আমার আশা করি তোমার ঝুঁকি নাই। আর যারা করতে চায় আগে পরে যারা পুরান খামারি আছে তাদের সাথে পরামর্শ করলে এই ঝুঁকিটা কম থাকে। আচ্ছা, এবং এবার বলেন আপনি যে টাইগার মুরগি কি শুধু মাংস উৎপাদন মানে জন্যই আপনি বিক্রি করছেন নাকি ডিম থেকে বাচ্চাও? না, আমি মাংস পাশাপাশি আমি ডিম থেকে বাচ্চা উৎপাদন করছি। আর আমাদের এখান থেকে বাচ্চাও ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করি। যাদের লাগবে বাচ্চা তারা আমার এখান থেকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। যারা নতুন খামারি আছে তাদের কোনো পরামর্শ লাগে সেটাও দেওয়া হবে। তার মানে ওভারঅল আমরা যদি বলি যে টাইগার মুরগি পালনে ঝুঁকি তো সব জায়গায় থাকে, তারপরেও এই ক্ষেত্রে লাভবান হতে পারবে খামারিরা। হ্যাঁ, খামার করে লাভবান হতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার মতো কি আর কারোর আশেপাশে এরকম কোনো খামার আছে? হ্যাঁ জি, আমরা এখানে আসলে আর কয়েকটা খামার আছে, আপনি চান চলে আপনি হ্যাঁ, অবশ্যই আমরা যাব এবং আপনি আমাদেরকে তাহলে নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে। এই যে এখানে আমাদের আলামিন ভাইয়ের বাসা। আচ্ছা, তার একটা বড় একটা খামার আছে, আমরা দেখি তার খামার আছে। আলামিন ভাই বাসা আছেন? আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি, ভালো আছি। সাব্বির ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে আপনার অনেক বড় একটা খামার আছে এবং ভাবলাম যে তাহলে আপনার খামারে আসা যায়। তো ভাই, আপনি কি কি দিয়ে শুরু করেছেন আপনার খামার? আমার খামারটা শুরু হয়েছিল মূলত ছাগল দিয়ে। ছাগল আছে, পাশাপাশি দেশি মুরগি, ফার্মি মুরগি এবং কি বাড়ির আঙিনায় কিছু সবজি চাষ করি। তাহলে আপনার এখানে তাহলে ছাগল কতগুলো আছে, দেশি মুরগি কত আর ফার্মি কতগুলো এখন আছে? 17টা ছাগল আছে, দেশি মুরগি ফার্মি মিলে প্রায় 1200 মুরগি আছে। 1200-র মতো আছে। ঠিক আছে ভাই, আপনার সাথে এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো বিরতির পর। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আলামিন ভাই, এই যে ছাগলের খামার আছে আপনার, পাশাপাশি মুরগির খামারও আছে, তো দুটোর ব্যবস্থাপনা তো দুই রকম, আপনার কি কোনো সমস্যা হয় না? না, আলহামদুলিল্লাহ, এভাবে আমরা গুছিয়ে রাখি আর কি, সমস্যা হয় না কোনো। তো ছাগলের ম্যানেজমেন্টটা কি রকম করে করেন? ছাগলের খামার ওদের কি আলাদা কোনো শেড আছে? জি, ওদের সম্পূর্ণ আলাদা সেট, ওরা আলাদাভাবে রাখা আছে। মানে সমতলে নাকি উঁচু না করে না, করেছেন? উঁচু 3 ফুট উঁচা, মাটি থেকে 3 ফুট উঁচা করে ওদের মাচা করা। আর মুরগির খামারগুলো? মুরগি আলাদা আলাদা সেট ওদের। আলাদা শেড, মানে একসাথে থাকে না না, না তাই তো? না, একসাথে থাকার সুযোগ নাই তো। আচ্ছা, তো এই ছাগলের ম্যানেজমেন্ট আপনি কিভাবে করেন এই খামারের? ওদের এবং কয়টা দিয়ে শুরু করেছিলেন প্রথমে, এখন কত? ছাগল শুরু করছিলাম মূলত 5টা ছাগল দিয়ে। হ্যাঁ, আর প্রতি বছরই সেল করি। এখন আছে 16-17টার মতো আছে। আচ্ছা বাচ্চা দিলে বাচ্চা সেল করে দিই আর কি। আচ্ছা, তো ওদের খামার ম্যানেজমেন্টটা কিভাবে করেন? মানে শেড নির্মাণ বা ওদের খাবার দাবার, ভ্যাকসিন? ওদের খাবার মূলত ঘাস খাওয়াই, বছরে 2বার ভ্যাকসিন দেওয়া লাগে, পিপিআর ভ্যাকসিন দিতে হয়। ওদের মূল সমস্যা হচ্ছে পিপিআর এর রোগটা, ওটা দিয়ে রাখলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। 2বার ভ্যাকসিন দিতে হয় বছরে। আচ্ছা, আর আপনার মেন খাবার ওদের ঘাস, কাঁচা ঘাস, আর পাশাপাশি কিছু দানাদার খাবার দিই, ভুট্টা, গমের ভুসি। ওদের শেড নির্মাণের ক্ষেত্রে কি কোনো আলাদা ব্যবস্থা আছে যে কেমন হওয়া উচিত একজন আদর্শ খামারের শেড নির্মাণটা? ওদের শেডটা মূলত মাটি থেকে 3 ফুট উঁচা করতে হবে, যাতে ওদের যেই মানে মলটা নিচে পড়ে যায়, তাহলে আর কোনো সমস্যা হয় না। তো ছাগলের খামারে যে অনেক সময় দুর্গন্ধ হয়, তো এটার জন্য না না, আপনার আমাদের ওগুলি এই shed এ কোনো পরিষ্কার করে সমস্যা ফেলে, হয়? এগুলি রেগুলার কন্টিনিউ পরিষ্কার করে রাখি, কোনো দুর্গন্ধ হয় না। না, ওটা কি আপনি একাই করেন নাকি না, আরো আমি লোকজন আমার আছে? আম্মা আছে, দুজনেই আমরাই ও, দেখাশোনা বাড়ির করি। মানুষরাই মিলে জি জি জি, করছেন, তাই তো? পারিবারিক খামার আর কি, পারিবারিকভাবে সবাই দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, তো মুরগির শেডের এবার আসি আপনার কাছে, যে দেশি মুরগির শেড তো আলাদা নাকি? আমার দেশি মুরগি প্লাস ফার্মি মুরগি একসাথেই, কিন্তু একসাথে আলাদা আছে। আলাদা ওদের রাখা আর কি। তো এই দেশি মুরগি আর ফার্মি মুরগি দুটোর যত্ন কি একই রকম? যত্ন একই রকম, ফার্মি মুরগি মূলত দেশি মুরগির মতোই, দেশি মুরগি? দেশি মুরগির মতোই, খাবার দাবার সব একই রকম। আচ্ছা, বিশেষ কোনো পার্থক্য নেই? পার্থক্য, দেশি মুরগির চাইতে ফার্মি মুরগি মূলত ডিম অনেক বেশি দেয়। আচ্ছা, ফার্মি মুরগিরে বলা হয় ডিমের রাজা, অনেক ডিম দেয়। আর দেশি মুরগির তুলনামূলক কম দেয়, এটুকুই পার্থক্য। কিন্তু ওদের তেমন কোনো রোগ নাই, ভ্যাকসিনটা নিয়মিত দিয়ে রাখলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আর খাবারের ব্যাপারটা আসি, যে দুটো কি একই ধরনের খাবার খায়? আমি দুইটারে একই খাবার দিই। একই খাবার একই দেয়? খাবার দিই, আচ্ছা, আর ভ্যাকসিন দুটোর কি একই দুটোই রকমের? একই ভ্যাকসিন দিয়ে রাখি। মুরগির ক্ষেত্রে কি কি ধরনের রোগ হয়ে থাকে? মুরগির আমার এখন পর্যন্ত, আমি 2 বছর ধরে মুরগি পালন করতেছি, এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা হয় নাই, যেহেতু আমি নিয়মিত ভ্যাকসিন দিয়ে রাখতেছি। কিন্তু মুরগির মূল সমস্যাই ঠান্ডা, যদি এটা থেকে সেভ করা যায় আল্লাহর রহমতে কোনো ভয়ের কিছু নাই। আচ্ছা, কোথা থেকে কি কোনো ট্রেনিং নিয়েছিলেন খামার করার আগে?
এইভাবে ট্রেনিং নাই, পারিবারিকভাবে আমরা ছোটবেলা থেকেই মুরগি পালে আর কি। সাধারণত আমরা দেখি যে খামার করার ক্ষেত্রে অনেকেই পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণ নিয়ে শুরু করে। তা আপনি যেহেতু বলেন একদম ছোট থেকেই মুরগি পালার অভ্যাস আছে, যে বাড়িতে খোলা জায়গায় মুরগি পালেন, কিন্তু খামারের ক্ষেত্রে তো ব্যাপারটা আলাদা। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়নি যে কোনো ট্রেনিং নেওয়া উচিত, বা আপনার অভিজ্ঞতা কি বলে? ট্রেনিং নেওয়ার একটা পরিকল্পনা আছে আমার, তারপরে মূলত পশু হাসপাতালে যে বড় ডাক্তার আছে আমাদের শিবচরের, উনি রেগুলার প্রতি মাসে 2 বার আসে আমার বাড়িতে, সেটা পর্যবেক্ষণ ওনার পরামর্শ অনুযায়ী মূলত মুরগি পালি আর কি। আচ্ছা, তো এই কারণে ট্রেনিং নেওয়া হয় নাই, তবে আমি একটা পরিকল্পনা করতেছি যুব উন্নয়নে একটা ট্রেনিং করবো আর কি। আচ্ছা, এই যেমন আপনি একটু উপলব্ধি করেছেন যে আসলে ট্রেনিং নেওয়া উচিত, তো আপনি নতুন খামারিদের ক্ষেত্রে কি বলবেন যে আসলে কি ট্রেনিং নিয়ে শুরু করলে ভালো হয়, নাকি ট্রেনিং নিয়ে শুরু অভিজ্ঞতা করলেই ভালো হবে? না না, অভিজ্ঞতা আসলে এভাবে করা যাবে না, দুর্ঘটনা যদি বলে আসবে। অনেকে আছে শুনে খামার করা শুরু করলো, ইউটিউব দেখে সেক্ষেত্রে শুনে তো করা যাবে না। আমি যেরকম শুরু করছিলাম মূলত ডাক্তারের পরামর্শ নিয়ে, এখন পরিকল্পনা করতেছি যুব উন্নয়নে ট্রেনিং করার জন্য, কিন্তু ট্রেনিং নিয়েই করা উচিত। আচ্ছা, তো ভাই আপনার এই যে দেশি মুরগি শেড তো বললেন একসাথেই, আসেন তাহলে আমরা একটু দেখি, চলেন। ও, এটাই শেড না পুরোটা? জি জি, এটা একটার মধ্যে পাশাপাশি করেছেন তাই তো? একটার ভিতরে, হ্যাঁ। আচ্ছা, ভাই এটা কি সাদা ফার্মি মুরগি নাকি? জি, এটা মিশরীয় সাদা ফার্মি মুরগি। আচ্ছা, এখানে কতগুলো মুরগি আছে? এখানে 100 মুরগির মতো আছে। 100 মুরগি। তো এগুলোর বিশেষ যত্ন কি আছে? প্যারেন্টস গুলির আসলে বিশেষ যত্ন নেওয়া লাগে, এগুলো রেগুলার মেডিসিন দেওয়া লাগে, তারপরে আপনার ভিটামিন খাওয়া রাখতে হয়, ডিমের মুরগি যেহেতু। আচ্ছা আচ্ছা। আর শীতের দিন লাইটের ব্যবস্থা রাখতে হয়, ফিডিং বাল্ব দিয়ে রাখতে হয় আর কি। এই মুরগিগুলোর বয়স কতদিন হচ্ছে? 9 মাস বয়স হবে। এগুলো কি এখন বিক্রির উপযুক্ত নাকি আরো না, এগুলি বয়স প্যারেন্টস লাগবে? ডিমের জন্য রাখতেছে। ডিমের ডিম জন্য রাখতেছে, রাখছেন। জি, জি। এগুলো ডিম কি এখানেই দেয় উপরেই না, নাকি? এখানেই ফ্লোরেই দেয়। আলাদা কোনো জায়গা নেই তাই না, তো? আচ্ছা, এবং এদের বিশেষ ভ্যাকসিন যেটা আছে যেগুলো দিচ্ছে, কতদিন পর পর দিতে হয় বা ওদের যত্নটা কিরকম নিতে হয়? ভ্যাকসিন এগুলির বয়স অনুযায়ী 5 দিন থেকে শুরু করতে হয় ভ্যাকসিন। আমরা এগুলি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যতগুলি ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন দিয়ে রাখি আর কি, কমপ্লিট করা আছে। আমিন ভাই, আমার তো মনে হচ্ছে এটা আগে গরুর খামার ছিল। যেটা গরুর খামার গরুর ছিল। খামার মানে এই শেডেই আপনি আবার এখানে মুরগির খামার গড়ে তুলেছেন, তো ওই গরুর খামারটা কেন বাদ দিলেন? মূলত আমার এই ঘরটা করা হয়েছিল গরুর জন্যই, কিন্তু গরুর মেইন সমস্যা হয়েছে প্রচুর দানাদার খাবারের অনেক দাম আমাদের এই অঞ্চলে, আর লোকবলের সমস্যা, কর্মী পাওয়া যায় না। আর ঘাসের যে মেইন সমস্যা হয়েছে, ঘাসের আমাদের নিচু অঞ্চল, এখানে বছরে প্রায় 4-5 মাস পানি থাকে, ঘাস করা যায় না ওইভাবে। ওই কারণে আমি আস্তে আস্তে গরুটা বাদ দিয়ে দিছি, পাশাপাশি মুরগির করার জন্য প্রস্তুতি নিয়েছি আর কি, মুরগি করতেছি আস্তে আস্তে। আচ্ছা, তো এখন কি মনে হচ্ছে আপনার? কারণ আমরা যেটা দেখতে পাই বাজারে যে চিত্র, এখন তো খাবারের দামও বেশি, তো খাবারের দাম অনেক তো বেশি সেই এখন। ক্ষেত্রে কৃষকেরা মানে খামারিরা কেন পোল্ট্রি খাবার করলে লাভবান হতে পারে, বা আপনার কি মনে হয়? আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই। এখানেও অনেক এইভাবে যে অনেক প্রফিট তা না, তবে আমাদের এই অঞ্চলে ডিমের চাহিদা আছে অনেক। আচ্ছা, এই কারণে আমি মূলত পোলট্রির ভিতরে ডিমের মুরগিটা করতেছি, মিশরীয় ফার্মি মুরগি, যেহেতু ডিম অনেক প্রচুর পরিমাণে ডিম দেয়, তো ওই কারণেই এই মুরগিটা করতেছি, যে ডিমের চাহিদা আছে বাজারে খুব। আচ্ছা। পাশাপাশি বাচ্চা ফুটাইতেছি, ডিম থেকে বাচ্চা ফুটে, বাচ্চারও অনেক চাহিদা আমাদের এই অঞ্চলে। তারপরে মূলত ডিমের জন্যই আপনি ফার্ম ডিমের মুরগি জন্যই পালন মূলত করছেন। ফার্মি মুরগিটা করা যায়। তো এগুলো তো বাজারে লোকাল বাজারে আপনি দিচ্ছেন আমাদের তাই তো? লোকাল বাজারে দিয়ে দিই। আচ্ছা, এবং ডিম থেকে কোনো বাচ্চা উৎপাদন করছেন এই মুহূর্তে? জি, বাচ্চা উৎপাদন করি, হ্যাঁ। আচ্ছা, তো এখনো কি প্রোডাকশনে আছে? আছে, প্রোডাকশনে আছে। আচ্ছা, তো সেই আপনার এইগুলো নিয়ে কথা বলবো বেচাকেনা লাভ লস নিয়ে বিরতির পর। আচ্ছা, দর্শক, সময় হয়ে গেছে আরো একটি ছোট্ট বিরতি নেবার। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। সাবির ভাই এবং আলভিন ভাই দুজনেই একই সাথে পারিবারিক খামার শুরু করেছিলেন, এখন আস্তে আস্তে সেটা বাণিজ্যিক রূপ নিচ্ছে। তো আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, যে বাজার ব্যবস্থাপনা নিয়ে তো নিশ্চয়ই আপনারা ভেবেছিলেন, তাই তো? সাবির ভাই, এবার আপনার কাছ থেকে শুনবো যে যখন আপনি প্রথম পারিবারিক খামার শুরু করেছিলেন, তখন কি চিন্তা করেছিলেন যে কোথায় বিক্রি করবেন, কোথায় বিক্রি করলে লাভ করতে পারবেন, বা লাভ লস কেমন হবে?
আমি তো যেমন ধরেন পারিবারিক চিন্তা ভাবনা করে এটা করতে শুরু করছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে এলাকার পারিপার্শ্বিক বা যেরকম চাহিদা বা এরকম দেখে আমার জন্য এটা আস্তে আস্তে বাণিজ্যিক পর্যায়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যাতে আমার পারিবারিক চাহিদা মিটিয়ে আর যাতে আমি আশেপাশে যারা আছে তাদের যাতে আমি দিতে পারি, সেই জন্য আমি একটু বড় পরিসরে করতেছি এখন আস্তে আস্তে। যে কখনো আমি ভাবতে পারিনি, এখন করার পর দেখতেছি না মাশাআল্লাহ অনেকটা লাভবান হতে পারবো। আলামিন ভাই, এবার আপনার কাছ থেকে শুনবো, আপনার কি পরিকল্পনা ছিল বাজার ব্যবস্থাপনা নিয়ে? আমাদের যে পারিবারিকভাবে যে মুরগি আমরা পালন করতাম, তো রেগুলারই মানুষ দেশি মুরগি ডিমের জন্য আসতো, মুরগির বাচ্চার জন্য আসতো, ওই থেকে এটা আগ্রহ। আস্তে আস্তে আমাদের এই চাহিদাটা বৃদ্ধির কারণে যে আমরা খামারও বড় করছি, বিভিন্ন মার্কেট থেকে লোকজন এসে আমাদের বাড়ি থেকেই মুরগি নিয়ে যায়, ডিম নিয়ে যায়, এগুলি নিয়ে বিক্রি নিয়ে অতটা সমস্যা হয় না, আমাদের বাড়ি থেকেই নিয়ে যায়। আলামিন ভাই, আপনি তো বলছিলেন যে এটা নিম্নাঞ্চল এবং 5 মাস পানি থাকে আর লোকজনের তেমন পাওয়া যায় না কাজের জন্য, তো সেই ক্ষেত্রে তো আপনার লাভটা তাহলে পুরোটাই নিজের থাকে, যেহেতু আপনি বাইরে থেকে কোনো লোক এনে কাজ করাচ্ছেন না। না, এখন আমরা যেহেতু পারিবারিকভাবে করতেছি, আমার আম্মা প্লাস আমরা দুজনেই শ্রম দেই, তো এখন আর আমাদের ওই যে লোকের যেই স্যালারিটা দেওয়া লাগে ওটা আমাদের থাকতেছে। আলহামদুলিল্লাহ, মুরগি থেকে যেই প্রফিট খারাপ না, ইনশাআল্লাহ ভালো হয়। বাৎসরিক কেমন লাভ থাকে? ওইভাবে ক্যালকুলেশন করা হয় না, আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্ট থাকে। তাও একটা ধারণা তো থাকে যে আমার কস্টিং এরকম আর আমার এখান থেকে লাভ হচ্ছে এরকম, একটা সামঞ্জস্য, একটা ব্যালেন্স তো থাকেই। এভারেজে মাসে আমাদের 30 থেকে 40 হাজার টাকার মতো থাকে আর প্রফিট থাকে। প্রফিট থাকে। এবার সাবির ভাইয়ের কাছে আসি, আপনার তো পুরোটাই পারিবারিক খামার, তো সেই ক্ষেত্রে আপনার তো লাভ লসও আপনার সব নিজের মধ্যে। সব লাভ লসটা পুরোটা আমার নিজের ভিতরে থাকে, কিন্তু আমি তো বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করাই না, আমি নিজে আমার বাবা মা নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ওইরকমভাবে হিসাব করা হয় না, তাও মাশাআল্লাহ অনেকটা ভালোই থাকে। আচ্ছা, আপনি তো মূলত ডিমই বিক্রি করছেন? শুধু ডিমই বিক্রি করছি, তার পাশাপাশি কিছু মাংসের জন্য কিছু বিক্রি করি, ডিম মাংস দুইটাই বিক্রি করি। আর কিছু বাচ্চা আছে আমাদের আর কিছু বাচ্চা ফুটাই বিক্রি করি। তো আপনারা তো কিছু একটা প্রোডাকশন কস্ট আছে, সেটা বাদ রেখে বছরে কেমন লাভ করেন? না, বছর এরকম হিসাব করে না, মাসে দেখা যাচ্ছে সবকিছু বাদ দেওয়ার পরে দেখা যায় পারিবারিকভাবে তো ছোট পরিসরে, তো দেখা 15-20 হাজার টাকা এরকম থাকে প্রতি মাসে। আচ্ছা, আপনি তো পড়াশোনা করেছেন তাই তো? তাহলে চাকরি বাকরি থেকে এই খামার করলে কি বেশি লাভ করা যায় কিনা? হ্যাঁ, পড়াশোনা চাকরি বাকরি থেকে খামার করলে অনেকটা লাভবান বেশি করা আমি আশা করি, কারণ যেহেতু অনেকে দেখা পড়াশোনা করে বেকার করতেছে, বেকার সময়টা পার করতেছে, এরা যদি পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যদি ছোট পরিসরে যদি খামার করে, তাহলে সেটা দেখা যাচ্ছে তার হাত খরচ টাকাটা হয়ে যাবে, বা তার আদার্স একটা খরচ সেটাও হয়ে যাবে। তাই মনে করি পড়ালেখার পাশাপাশি খামার করা মনে করি একটা ভালো করবে। আমি আপনার সাথে একমত। আসলে আমার মনে হয় যে শুধু আপনারাই না, যারা খামারিরা আছেন এর বাহিরেও অনেকেই আছে বেকার ছেলে মেয়েরা ঘুরে বেড়ায় চাকরির উদ্দেশ্যে, তো সেই ক্ষেত্রে তারাও যদি এরকম ছোট ছোট পারিবারিক খামার গড়ে তোলে, নিজেদের পুষ্টি চাহিদা যেমন মেটাতে পারবে, তেমনি একটা পরিবারের আর্থিক সচ্ছলতাও ফিরে আসবে। এটা আসলে প্রত্যেকটা শিক্ষিত হোক আর যারা দেশে আছে সবারই করা উচিত, ছোট আকারে করতে পারে, পারিবারিক চাহিদা মিটাতে পারে, আশপাশে সেল করে একটা পারিবারিক ইনকামও হয়, করতে পারে। এটা ভালো উদ্যোগ, এটা সবার জন্য। পরিশেষে সাব্বির ভাই, আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলে আমার এখানে আশা আছে যে এটা বড় আকারে বাণিজ্যিক আকারে করব, যাতে এখানে আমরা দু একজন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, যাতে আমি নিজের চাহিদা মিটিয়ে যাতে আশেপাশে দেশের চাহিদা মিটাতে পারি, এই একটা পরিকল্পনা আছে আমার। আলামিন ভাই, এবার আপনি বলেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইতিমধ্যে তো খামার আপনি করেছেন, বেশ বড়ই করেছেন। না, এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে অনেক বড়। আমাদের বাড়ির সামনে জায়গা আছে, অনেক জায়গা আছে, আমার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ বড় করার, যাতে 2-4-5 জন 10 জন লোক কাজ করতে পারে, আমিও সচ্ছল হইতে পারি, পাশাপাশি আরো 5টা পরিবারের পাশে যেন দাঁড়াইতে পারি। সাব্বির ভাই এবং আলামিন ভাই, আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা থাকবে। আপনাদের এই পারিবারিক খামার আরো বৃদ্ধি হোক এবং বাণিজ্যিক রূপ নিক, আর সেই সাথে আপনাদের হাত ধরে যেন আরো 10টা মানুষ এই কৃষিতে বা খামারে উদ্যোগ নেয়। ভালো থাকবেন। বেকারত্ব এখন আর কোনো অভিশাপ নয়। একসময় নিজ উদ্যোগে শুরু করা পারিবারিক খামারগুলো রূপ নিচ্ছে বাণিজ্যিক খামারে। শুধু শিক্ষিত ছেলেমেয়েরাই না এবং আমাদের খামারিরাই না, এর সাথে আরও যোগ হয়েছে বেকার যে সমস্ত ছেলেমেয়েরা আছে, তারাও কিন্তু কৃষিতে ঝুঁকছেন এবং কৃষিতে উদ্যোগ নিচ্ছেন, যেটা আমাদের কৃষির জন্য নতুন একটি আশার আলো। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV এর পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777।
আমি ফারজানা নাফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফল গল্প নিয়ে সফল কোনো খামারের আগে নাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।